cell cycle or life cycle of cell or reproduction of cell, same matter, same things. আজকে যে নতুন চ্যাপ্টারটা শুরু হচ্ছে সেটা হচ্ছে সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। সেল সাইকেল বলতে আমরা কি বুঝি? সেল সাইকেল হচ্ছে লাইফ অফ সেল, যেখানে একটি সেল তার বিভিন্ন কম্পোনেন্টস ক্রমশ বাড়িয়ে এমন একটা জায়গায় যাবে যখন সে ডিভাইড করতে বাধ্য হবে। কি কারণে বাধ্য হবে? দুটো কারণে বাধ্য হবে। এক নম্বর কারণটা কি? এক নম্বর হচ্ছে তোমার সেল ছিল এইটা, সে ভলিউমটা, এই সেলটা ছিল, তার ভলিউমটা বেড়ে ডাবল হচ্ছে। মোটামুটি নিউক্লিয়াস একই থাকছে, কিন্তু সাইটোপ্লাজম এক্সেস হয়ে যাচ্ছে। তো ইনক্রিজ অফ সাইটোপ্লাজম যখন বাড়ছে তখন নিউক্লিয়াসের ক্ষমতা থাকছে না টোটালটাকে কভার করার জন্য। এর আগের ক্লাসগুলোতে বলেছিলাম। তখন সেল বাধ্য হচ্ছে কি না ডিভাইড করতে বাধ্য হচ্ছে সেল। তো এটা হচ্ছে সাইটোপ্লাজমিক রেশিও। কিসের সঙ্গে? না নিউক্লিয়াসের সঙ্গে সাইটোপ্লাজমিক রেশিওর ডিস্টার্ব হয়ে যাচ্ছে। নিউক্লিয়াস বাড়ছে কখন? এস ফেজে এসে, অর্থাৎ তার আগে কিন্তু বাড়ছে না। সেই জন্য যখন নিউক্লিয়াস মোটামুটি ইনট্যাক্ট থাকছে, ভালো করে বুঝতে হবে, একটা সেল জন্ম নিল, সে তার সাইটোপ্লাজমের ভলিউম বাড়াচ্ছে, তার মেটাবলিক প্রসেস বাড়াচ্ছে, আর আস্তে আস্তে আয়তন বাড়াচ্ছে, তার সারফেস এরিয়া কম পড়ে যাচ্ছে তাকে কন্ট্রোল করার জন্য, তার এরিয়াটা এত বেড়ে গেছে। তো সাইটোপ্লাজম মানে টোটাল যে সেলটা, তার মধ্যে থেকে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস এই দুটো, যেটাকে বলা হয় ক্যারিও সাইটোপ্লাজমিক ইন্ডেক্স, তারও ডিস্টার্ব হচ্ছে। এটা আগে কিন্তু সেল দ্য ইউনিট অফ লাইফে কিন্তু ডিটেলসে পড়িয়েছি, সেই জন্য ওর মধ্যে আর ঢুকছি না। সেল কি করছে? না সেল রিপ্রোডিউস করছে এবং তার আয়তনে বৃদ্ধি পাচ্ছে। অল টাইম সেল ডিভাইড ইন্টু টু সেলস। অনেক সময় মনে হতে পারে মিওসিসে তো চারটে হয়, একটার থেকে চারটে হয়, কিন্তু একটা সেল কিন্তু দুটোই হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। একটা সেল থেকে দুটোই হচ্ছে। আমি এখানে যেটা দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে একটা সেল সাইকেলে কি কি ঘটনা ঘটে। এটা ড্রামাটিক স্টেজ না, এটাকে তুমি মাইক্রোস্কোপে দেখতে পাবে না, এটাকে তুমি আলাদাভাবে কিন্তু হ্যান্ডেল করতে পারবে না, মানে দেখতেই পারবে না। কিন্তু ডিভিশনাল ফেজটাকে তুমি সচক্ষে দেখতে পাবে মাইক্রোস্কোপে। দুটোর মধ্যে পার্থক্য আছে, যে এটা কিভাবে হচ্ছে। এটাকে আমরা বুঝতে পারি যখন সেলটা ডিভিশনাল ফেজে আসে। তো সেল সাইকেলকে মোটামুটি আমরা কতগুলো স্টেজে ভাগ করেছি, বিজ্ঞানীরা ভাগ করেছে, আমরা সেটাকে পড়ছি। তাহলে একটা সেল ছিল, আমি নিউক্লিয়াস রাখছি না, সেটা বড় হলো আকারে সব দিক দিয়ে, তারপর আবার ডিভাইড করলো। তাহলে একটি সেল জন্মগ্রহণ করার পরে পুনরায় যখন সে ডিভাইড হচ্ছে, সেই এরিয়াটাকে বলছি আমরা স্প্যান অফ সেল সাইকেল। এর মধ্যে কি কি থাকছে? না একটা হচ্ছে গ্রোথ পিরিয়ড, আর একটা হচ্ছে ডিভিশনাল পিরিয়ড। গ্রোথ ফেজ আর হচ্ছে ডিভিশনাল ফেজ।
এগুলো বিভিন্ন নামে খ্যাত। এই গ্রোথ ফেজকেই আমরা বলছি ইন্টারফেজ। আর এই ডিভিশনাল ফেজকে আমরা তো ডিভিশনাল বা মাইটোটিক ফেজ Mitotic phase is the correct term, not mitosis. Mitotic phase divided into two division. একটা হচ্ছে মাইটোসিস অ্যান্ড অ্যানাদার হচ্ছে মেয়োসিস। বুঝতে পারলাম? মাইটোটিক ফেজ হচ্ছে দুভাগে, এটা হচ্ছে ইকুইটোরিয়াল ডিভিশন, এটা হচ্ছে রিডাকশনাল ডিভিশন। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। এবার এই যে গ্রোথ ফেজ, এই গ্রোথ ফেজ এটা আবার ভাগ হয়েছে কি G1 S অ্যান্ড G2 ফেজ, এবং এই ফেজগুলো কোঅর্ডিনেটলি পরপর চলতে থাকে। সেটা আমরা নিটের মেনলি আমরা যখন এনসিইআরটি পড়বো তখন পড়বো। এখানে আমরা জাস্ট আমরা বুঝে নেব কোন কোন ফেজে কি কি হয়। একটা হিউম্যান আরবিসি ডিভাইড করতে মোটামুটি 24 ঘন্টা সময় লাগে, তার মধ্যে 23 ঘন্টাই লাগে হচ্ছে ইন্টারফেজে। তো ইন্টারফেজ ইজ নট রেস্টিং ফেজ, ইট ইজ ডাইনামিক অ্যান্ড অ্যাক্টিভ মেটাবলিক ফেজ। আর বাকি 1টি ঘন্টা হচ্ছে তোমার কার জন্য, এখানে সবই লেখা আছে, ডিটেলসে লেখা আছে। 10 আওয়ার্স হচ্ছে G1 ফেজ, 9 আওয়ার্স, S ফেজ 4 আওয়ার্স, G2 ফেজ 1 আওয়ার, ডিভিশনাল ফেজ। পার্সেন্ট হিসাবে যদি বলি 95% ইন্টারফেস, আর এটা ভ্যারি করে 5% টোটাল পিরিয়ডের 5% হচ্ছে তোমার ডিভিশনাল ফেজ। টোটাল যদি এইভাবে আমরা ধরি, তাহলে আমরা কতগুলো জিনিস আমাদের বুঝতে হবে যে সেলটা যখন কোঅর্ডিনেট, তুমি যদি ডিভিশনাল ফেজ থেকে ধরো তাহলে ডিভিশনাল ফেজ G1 S G2 ডিভিশনাল। তুমি যদি G1 থেকে ধরো G1 S G2 ডিভিশনাল। কোঅর্ডিনেট কখনো এরকম হবে না ডিভিশনাল ফেজ S ফেজ আবার G1 ফেজ G2 ফেজ, এভাবে আসবে না, কখনো সম্ভব নয়। তার বিশেষ কারণ হচ্ছে এই নির্দিষ্ট সময়ের মধ্যে কতগুলো কোঅর্ডিনেট কাজ চলে, যেটা না হলে পরে পরবর্তী স্টেজগুলো আসবে না। এর মধ্যে 3টে চেক পয়েন্ট থাকে। চেক পয়েন্ট তোমাদের সিলেবাসে নেই, তাও বলি যে G1 এবং M ফেজের মাঝখানের পয়েন্টে যেটা থাকবে হচ্ছে সেটা হচ্ছে G2 এবং M ফেজের মাঝখানে G2M বা চেক পয়েন্ট। এটা হচ্ছে সেই চেক পয়েন্ট যেটা ঠিক করবে যে পরবর্তী ডিভিশনে যাবে কিনা। আরেকটা চেক পয়েন্ট রয়েছে হচ্ছে G1S চেক পয়েন্ট। এইখানে G1এই কিন্তু ডিসিশন নেয় সেলটার ডিভিশন পরবর্তী স্টেজে যাবে কিনা। যদি সব দুটো হয়ে যাওয়ার পরেও আরেকটা আছে তোমার মেটাফেজ ও অ্যানাফেজের মাঝখানে M চেক পয়েন্ট, যে চেক পয়েন্টটা ঠিক করবে যে সমস্ত কিছু ঠিকঠাক হয়েছে কি না, মানে মাইটোটিক অ্যাপারেটাস, ট্যাবুলিন প্রোটিন, অন্যান্য যাবতীয় ডুপ্লিকেশন অফ অর্গানেলি, এছাড়া রেপ্লিকেশন সব ঠিকঠাক যদি না হয় তাহলে কিন্তু প্রবলেম দেখা দেবে। পলিপ্লয়েডি, ইউপ্লয়েডি বিভিন্ন টাইপের প্রবলেম দেখা দেবে, যেটা আমরা 12 পার্টে পড়ব। তো এখানে আমরা ফার্স্ট যেটাকে স্টেজ ধরছি সেটা হচ্ছে G1 কী কাজ করবে? G1 সেই সব জিনিস চলবে সেলের মধ্যে। ফার্স্ট যেটা খুব ভেরি ইম্পর্টেন্ট, ডিএনএ সিনথেসিস এনজাইম, ডিএনএ পলিমারেজ সিনথেসাইজড। দেখো ডিএনএ পলিমারেজ যদি না হয় তাহলে রেপ্লিকেশন কে করাবে? ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম। নেক্সট হচ্ছে
অল আরএনএস রেপ্লিকেশন করতে কী কী আরএনএ লাগে আমরা জানি, এটা আমাদের জানা। তো সেই আরএনএসগুলো সমস্ত এখানে তৈরি হবে এবং প্রোটিনস, বিভিন্ন টাইপের প্রোটিন। দেখো এখানে আর প্রোটিন বলে বা ইউ প্রোটিন বলে আগে চিন্তা করা ছিল, এখন সেটা নামকরণ চেঞ্জ হয়ে আমরা জেনে গেছি সাইক্লিন এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। দ্যাট ইজ আর পয়েন্ট। অল আরএনএস, প্রোটিনস, লিপিডস, কার্বোহাইড্রেট, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, নিউক্লিওটাইড, এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে নিউক্লিওটাইড সিনথেসাইজ হবে, ইম্পর্টেন্ট। অল আরএনএস অ্যান্ড প্রোটিনস ভেরি ভাইটাল। ঠিক আছে, কোনটা কোনটা ইম্পর্টেন্ট। এনার্জেটিক কম্পাউন্ড এটিপি সিনথেসিস হবে, কেন কাজ করতে হবে, তাকে এনার্জি দরকার হবে। অল অ্যাটেন্ড ম্যাক্সিমাম ভলিউম, মানে সেল অ্যাটেন্ড ম্যাক্সিমাম ভলিউমে যাবে। ম্যাক্সিমাম ভলিউম মানে গ্রোথ পিরিয়ডটা চলার, অলওয়েজ গ্রোথ পিরিয়ড চলবে, অলওয়েজ গ্রোথটা কিন্তু চলতেই থাকবে। সেল ডিভিশনের এমন কোনো ফেজ নেই যে ফেজে গ্রোথ হয় না, কিন্তু কোনোটায় বেশি কোনোটায় কম। সবচেয়ে বেশি গ্রোথ পিরিয়ড হচ্ছে G1। মোস্ট অর্গানেলি কী কী, এটা ভেরি ইম্পর্টেন্ট। এনসিআরটিতে লেখা নেই কিন্তু তোমাকে জানতে হবে। লাইসোজোম, গলগি প্রোটিস, রাইবোজোম, ভ্যাকুওল, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ডুপ্লিকেট হবে, এক্সেপ্ট কোনটা হবে না, সেন্ট্রিওল হবে না, মাইটোকন্ড্রিয়া হবে না, প্লাস্টিড হবে না। এর কারণ কি সেটা আমি পরে আসছি। ক্রোমোজোম মোনাড, মোনাড বলতে কি বুঝি, এই একটা ক্রোমোজোম, ভালো করে বুঝে নাও। এই জায়গাটায় আমি মিশনে পড়াতে যাই, সেখানে মোনাড কি, ডায়েট কি, ট্রায়েড কি ওরা জানে না, অথচ ওদের পড়ানো হয়ে গেছে। মোনাড হচ্ছে একটি ক্রোমোজোমে যখন একটি ডিএনএ থাকে, বুঝতে পারলাম, দ্যাট ইজ মোনাড। একটি ক্রোমোজোমে একটি ডিএনএ, তার মানে এটা হচ্ছে কি মোনাড। তার মানে ক্রোমাটিড অর ডটার ক্রোমোজোম, ঠিক আছে। সিঙ্গেল ক্রোমাটিড, ডটার ক্রোমোজোম অর মোনাড ইকুয়াল। তো মোনাড আমরা এখানে 2n বলছি কেন, আমি 2n নিয়েছি কোনো একটা জীব, ক্রোমাটিড সিঙ্গেল, কখন দুটো হবে সেটা বুঝতে হবে, এই জায়গাটাই বোঝার জায়গা, কখন দুটো হবে, কখন টেট্রাড হবে। মোনাড, ডায়াড, টেট্রাড, তিনটে জিনিস ভালো করে বুঝতে হবে। তাহলে এখানে ক্রোমোজোম মোনাড অবস্থায় থাকে কোথার থেকে কোথায় অবধি, টেলোফেজ থেকে শুরু করে, টেলোফেজের থেকে শুরু করে, বিশেষ করে আমরা যদি বলি অ্যানাফেজে যখন দুই মেরুতে দুটো সেট অফ ডটার ক্রোমোজোম পৌঁছে যাচ্ছে, মানে সেগ্রিগেশন হচ্ছে, সেখান থেকে মোনাড শুরু হয়েছে। একই সেলে ডায়াড আছে, একই সেলে দুটো আছে, দুটো সেট আছে, ডায়াড নো ডাউট, 2n আছে, ভ্যালু ওখানে 4c আছে, ঠিক আছে। কিন্তু যখন সেপারেট হয়েছে একই সেলের মধ্যে কিন্তু এক সাইডে থাকবে হচ্ছে মোনাড, আরেক সাইডে মোনাড, ক্লিয়ার। টেলোফেজে মোনাড, G1-এ মোনাড, এস ফেজে হয়ে যাবে ডায়াড। কখন হবে, তাহলে এইখানে ক্রোমোজোম মোনাড, মোনাড বুঝতে পারলাম। এবার এই ক্রোমোজোমটাই পরবর্তীতে কী হলো, রেপ্লিকেশন হলো, রেপ্লিকেশন হয়ে কী চেহারা নিল না, এইরকম একটা চেহারা নিল। ভালো করে আমি যেটা দেখানোর কথা না, তবু তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এটা সেন্টোমিয়ার। তাহলে এইখানে তাহলে এই একটা ডিএনএ, তার রেপ্লিকেটেড ডিএনএ এটা, ইট ইজ ডায়াড। ক্রোমোজোম নাম্বার 2n, ক্রোমোজোম নাম্বার 2n, জিন ভ্যালু 2c, জিন ভ্যালু 4c। ক্লিয়ার, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে এরকম ঘটনাগুলো কিন্তু ঘটবে, কিন্তু এই স্টেজে ক্রোমোজোম অলওয়েজ মোনাড, এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, মোনাড। এবং এটা টেলোফেজ অবধি, টেলোফেজ থেকে এসছে। ডিএনএ কন্টেন্ট অ্যাট জি 2c, 2c, সি ভ্যালু কি, সি ভ্যালু হচ্ছে
the total DNA present in haploid set of chromosome. Total DNA present in haploid set of chromosome, that is called C value. আর জিনোম কি? টোটাল জিন প্রেজেন্ট ইন এ হ্যাপ্লয়েড সেট, সেটাকে বলবো জিনোম। টোটাল জিন প্রেজেন্ট ইন হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম। কতগুলো জিন আছে? 5000 জিন থাকতে পারে, তাহলে সেটা জিনোম। সি ভ্যালু দেখা গেল যে সব করে একটা পরিমাণ হলো, সেটা তো একক দিয়ে ভাবছি, সি দিয়ে ভাবছি, মনে করো সেটা সাপোজ আমার বোঝার সুবিধার জন্য যে সেটা হচ্ছে 1000, তাহলে 1000 হচ্ছে সি ভ্যালু, সেটাও 2C। ডিসিশন অফ সেল ডিভিশন, আর পয়েন্ট, এই আর পয়েন্টটাকেই আগে বলা হতো ইউ প্রোটিন, এখন এই আর পয়েন্টকে আমরা জেনে গেছি সাইক্লিন আর সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ সিডিকে। এরা ডিসিশন নেবে, সময় সময় এরা ডিসিশন নেবে সেল ডিভিশন এগোবে কি এগোবে না। কারণ মনে করো স্কুটি বাদ দিয়ে টু হুইলার যে কোনো যাদের গিয়ার আছে, ফোর হুইলার, যখন তুমি কোনো খাড়াই রাস্তা, তখন তুমি কি ফোর্থ গিয়ারে গাড়ি দেবে? না, ফার্স্ট গিয়ার কি সেকেন্ড গিয়ারে দেবে। তাতে কী হবে? এনার্জি বেশি নেবে গাড়ি, কিন্তু এনার্জি বেশি নেবে কিন্তু গাড়ি কিন্তু খুব স্টেডি চলবে। যখন তুমি প্লেন রাস্তা পেলে তখন ফোর্থ গিয়ারে গেলে, তাহলে সাইক্লিন লাইক গিয়ার আর সিডিকে ইজ ইঞ্জিন, যে গিয়ারে ফেলবে সেই গিয়ারে স্পিডে চলবে। তাহলে আমাদের জি1-এর মেইন পয়েন্টগুলো আমরা ক্লিয়ার হয়েছে। জি1-এ যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে পরবর্তী সেলটা এস সিনথেসিস পেজে যাবে। জি1-এর আরও নাম হচ্ছে গ্যাপ পিরিয়ড 1 বা ফার্স্ট জেনারেশন পিরিয়ড 1, জি1 এরকম নাম। এবার এস পিরিয়ডে কি হয়? ভেরি ইম্পর্টেন্ট লাইন, মোস্ট অ্যাক্টিভ এনজাইম ডিএনএ পলিমারেজ হেয়ার, ডিএনএ পলিমারেজ অকার্স, রেপ্লিকেশন কি করাবে? না, রেপ্লিকেশন ঘটাবে। তার ফলে কি হবে? 2C 4Cতে পরিণত হবে, যেটা আগে একে আমি বোঝালাম। 1C 2Cতে হবে। কেন 1C 2Cতে হবে? যদি সেটা হ্যাপ্লয়েড ক্রোমোজোম হয়, মানে যদি না মেয়োসিস নয়, অনুন্নত অ্যালগি, ফানজাই, অ্যালগি আরও নিচের দিকে, তাদের তো গ্যামেটোমেটিক জেনারেশনটা মেইন, তাই না? মনেরার ক্ষেত্রে তোমরা যদি ধরো, তাহলে গ্যামেটোফাইটিক জেনারেশন, গ্যামেটটাই ওরাও সেল ডিভিশন করে, সেল ডিভিশন কি এন সেল ডিভিশন, সেটা মাইটোসিস অনলি। হ্যাঁ আছে। তাহলে এটা আমি ওই জন্য 1Cটা 2C হবে আর 2Cটা 4C হবে। ক্লিয়ার হয়েছে? 2C বলতে ডিপ্লয়েড যে নাম্বার যখন থাকবে সেটা 4C হবে, আর যেটা 1C যে লোয়ার প্ল্যান্টস তাদের ক্ষেত্রে এরকম হবে, মেনলি মনেরার ক্ষেত্রে। সি ভ্যালু এখানে লিখে দিচ্ছি, টোটাল ডিএনএ কন্টেন্ট ইন হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম। আর তাহলে জিনোম কী হবে? টোটাল জিন কন্টেন্ট ইন হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম। ক্রোমোজোম নাম্বার রিমেইন সেম, কোনো রকম পরিবর্তন হলো না, আগেতেও পরিবর্তন হয়নি, এখানেও পরিবর্তন হয়নি। দ্যাট ইজ ডিপ্লয়েড 2n রিমেন্স 2n, বা ডিএনএ ডুপ্লিকেশন, দ্যাট ইজ রেপ্লিকেটেড। ডুপ্লিকেশন মানে ডবল হয়ে গেল। ডিএনএ কন্টেন্ট ইন এ ক্রোমোজোম বিকাম ডাবল অকার্স। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট, হিস্টোন প্রোটিন। Histone protein are synthesized and associated with each DNA forming nucleosome. এটা সব আমি পড়িয়ে দিয়েছি, নিউক্লিওজোম তোমাদের কোথায়, নিউক্লিয়াস পড়ানোর সময় আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি। তা নাহলে ওখানে যদি সময় না দিতাম তাহলে এইখানে আমাকে বোঝাতে হতো। এইরকম কিন্তু আমি এখন অনেক কিছুই আর বোঝাবো না, যেগুলো বোঝানো হয়ে গেছে। ইন অ্যানিম্যাল সেল, ভেরি ইম্পর্টেন্ট, ডিএনএ রেপ্লিকেশন বিগিনস ইন নিউক্লিয়াস। খুব খুব ইম্পর্টেন্ট, ডিএনএ রেপ্লিকেশন কোথায় হবে? নিউক্লিয়াস। আর সাইটোপ্লাজমে সেন্ট্রিওল ডুপ্লিকেটস করবে। তাহলে এস ফেজে রেপ্লিকেশন অ্যান্ড ডুপ্লিকেশন বোথ আর অকার।
রেপ্লিকেশন ইন ডিএনএ অ্যান্ড ডুপ্লিকেশন অফ সেন্ট্রিওল। এই একটাই অর্গানেলি আছে যে উইদাউট ডিএনএ ডুপ্লিকেট করতে পারে। ঠিক আছে, নেক্সট অন্যগুলো কি হয়, ওগুলো যেমন মনে করো তোমার অন্য অন্য যে অর্গানিকগুলো এখানে আমরা পড়েছি যে রাইবোজোম, এই 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 যে তারপর গলগি বডিজ, এগুলো কি হয়, এগুলো জাস্ট অ্যামাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে পিঞ্চ ড্রপ হয়। ঠিক আছে, পিঞ্চ ড্রপ হয়। কাইনেটোকোর এখানে ডুপ্লিকেটস হবে কেন, এইবার সময় এসে গেছে। কাইনেটোকোরকে যদি আমি ঠিকঠাক না করি তাহলে স্পিন্ডল ফাইবার কী করে যুক্ত হবে, দেখতে হবে কাইনেটোকোর ঠিকঠাক আছে কি না। ড্যামেজ যদি কোনো ডিএনএ থাকে তাকে রিপেয়ার করতে হবে। চেঞ্জেস অফ নিউক্লিওসাইটোপ্লাজমিক, যেটা বলেছি নিউক্লিওপ্লাজমিক ইন্ডেক্স, যেটা চেঞ্জ হয়ে যাবে, সাইটোপ্লাজমের পরিমাণ বেড়ে যাবে, নিউক্লিয়াসের পরিমাণ কমে যাবে। তাহলে কেন সেল ডিভাইড করে, বাধ্য হয় ডিভাইড হতে, তার যে কাজ সেই কাজটাকে সে ভাগ করে দেওয়ার জন্য। তাহলে এগুলো সব ঠিকঠাক যদি চলে স্পেজের, তাহলে কোষটা এবার চলে আসবে G2 ফেজে। G2 ফেজের প্রধান কাজ কি, রেপ্লিকেশন স্টপ হয়ে যাবে এবং ডিএনএ সিনথেসিস স্টপ হবে। ক্লিয়ার? ডিএনএ তো 4C হয়ে গেছে স্পেজে, আর 2C হ্যাপ্লয়েডের ক্ষেত্রে একই থাকবে, কোনো চেঞ্জ নেই। ক্রোমোজোম 2N থাকবে, কোনো চেঞ্জ হবে না। ভালো করে বুঝে নাও। সিনথেসিস অফ আরএনএ অ্যান্ড প্রোটিনস কি, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, টিউবুলিন, এটিপি স্টোরেজ টেক্স প্লেস কন্টিনিউ। এগুলো একদম প্রথম থেকে যে শুরু হয়েছিল সেটা কিন্তু এখনও চলতে থাকবে। কারণ কি, কোন সময় কোনটা লাগবে, কিছু কিছু অংশ কিন্তু কাজগুলো এগুলো চলতে থাকবে। এই কোশ্চেন পরে কন্টিনিউয়াস কোনটা চলবে আমরা দেখব। এরকম যদি গ্রাফ আঁকি, আমি পরে দেখাবো, প্রোটিন এরকম কন্টিনিউ চলবে, আরএনএ কন্টিনিউ চলবে, কিন্তু ডিএনএর ক্ষেত্রে দেখব যে এরকম গিয়ে এরকম হয়ে যাবে, সরি এরকম হয়ে যাবে না, এই হয়ে এই উঠে যাবে, তারপর প্লেন যাবে, প্লেন মানে ডিএনএ কোন স্টেজে যাবে সেটা আমি পরে ভালো করে বোঝাচ্ছি, আগে চিত্রটা জাস্ট এঁকে দিলাম। নেক্সট, ট্যাবুলিন প্রোটিন সিনথেসাইজড অ্যান্ড স্পিন্ডল ফাইবার সিনথেসাইজড, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কারণ এখানে যদি ট্যাবুলিন প্রোটিন সিনথেসাইজ না হয়, স্পিন্ডল ফাইবার না হয়, তোমার সাইটোস্কেলেটন না হয়, সে প্রাণী কোষ হোক উদ্ভিদ কোষ হোক, দুটোর ক্ষেত্রেই প্রয়োজন। কিন্তু মেনলি সেন্ট্রিওল তো ফর্মেশন হয়ে গেছে, সেটা প্রাণী কোষের ক্ষেত্রে। মোস্টলি ডিএনএ হ্যাভিং অর্গানেলি লাইক, ভেরি ইম্পর্টেন্ট, এনসিআরটিতে আছে, মাইটোকন্ড্রিয়াল প্লাস্টিড রেপ্লিকেট। কোন স্টেজে? G2। কোন স্টেজে? G2। কনডেনসেশন হচ্ছে, এবার জল বের করে দিয়ে কনডেনসেশন, ক্রোমোজোম ইনসেট। তাহলে ক্রোমাটিন কি ছিল, খোলা পাতার মতন খুলেছিল, কয়েলিং হয়ে কনডেনসেশন হয়ে আস্তে আস্তে সেটা মোটা হচ্ছে, এবং নন হিস্টোন প্রোটিন না হলে পরে তো কনডেনসেশন কমপ্লিট হবে না। কারণ যখনই কনডেনসেশন মানে প্রথমে তো এরকম পাকিয়ে যায়, তারপর এরকম যখন কনডেনসেশন হয়, এখানে নন হিস্টোন প্রোটিন, এই যে নন হিস্টোন প্রোটিন লেগে যায়, যার ফলে এই নন হিস্টোন প্রোটিন এখানে আসতে হবে, সিনথেসিস হয়। ড্যামেজ যদি কোনো ডিএনএ থাকে তবে সেটাও কিন্তু এখানে রিপেয়ার হবে। নেক্সট হচ্ছে এম ফেজ। এম ফেজ হচ্ছে খুব শর্ট পিরিয়ড। এম ফেজ হচ্ছে মেনলি দুটো ভাগে ভাগ করা, একটা ক্যারিওকাইনেসিস, একটা সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, অ্যান্ড সাইটোপ্লাজমের ডিভিশন। এখানে কি হচ্ছে, মোস্ট ড্রামাটিক পিরিয়ড অফ সাইকেল, কারণ এখানে তুমি দেখতে পাবো, এবং এটা কন্টিনিউয়াস প্রসেস, সেখানে কোনো ক্লিয়ার কাট স্টপ নেই যে এখানে হয়ে থেমে গেল আবার নতুন শুরু হলো। কন্টিনিউয়াস প্রসেস, গোয়িং অন। তাহলে মোস্ট ড্রামাটিক অফ লাইফ সাইকেল কনসিস্ট টু phases, karyokinesis, that is division of nucleus, cytokinesis, division of
সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের ডিভিশন আমরা যদি দেখতে পাবো অ্যানিমেলের ক্ষেত্রে সেল ফারো দিয়ে, আর সাইটোকাইনেসিস আমরা দেখতে পাবো সেল প্লেট ফর্মেশন করে প্ল্যান্টের ক্ষেত্রে। এবার আরেকটা ইন্টারেস্টিং ফেজ আছে G0। এইটা নিয়ে কিন্তু এনসিইআরটিতে একটু ভুল তথ্য দেওয়া আছে, কিন্তু আমাদের এনসিইআরটিকেই মানতে হবে। যখন এনসিইআরটি পড়াবো তখন বলবো। এবার যখন সাইটোকাইনেসিস কমপ্লিট, তখন দুটো সেল তৈরি হলো। অল টাইম আমরা জানি কি একটা সেল থেকে দুটো সেল তৈরি হবে, এইখানে একটা সেল থেকে শুরু হয়েছিল, এসে দুটো সেল তৈরি হলো। ঠিক আছে, এবার কিছু সেল আমরা দেখব যে তারা আর কোনো কাজ করবে, পার্মানেন্ট টিস্যু হয়ে গেল, পার্মানেন্ট কলা, তারা আর কাজ করতে চাইছে না, তারা আর ডিভিশন করবে না। সেটাকে বলছি কোয়েসেন্ট স্টেজ বা G0 স্টেজ। সেখানে কি হয় ডিটেলসে পরে পড়বো। এখানে কি বলছে দেখি একটু। ইন G0 স্টেজ সেল ডাজ নট ডিভাইড and is known sleeping or quiescent stage but metabolically active. G0 absent in cancer cell, very important point. ক্যান্সার সেলে থাকবে না, কারণ সেখানে রিপিটেটিভলি সেল ডিভাইড করবে। সেল মেটাবলিক্যালি অ্যাক্টিভ। একটা প্যারেনকাইমা সেল মেটাবলিক অ্যাক্টিভ না হলে সে কাজ করবে কী করে? একটা আরবিসি মেটাবলিক্যালি অ্যাক্টিভ না হলে সে কাজ করবে কী করে? একটা নার্ভ সেল মেটাবলিক্যালি অ্যাক্টিভ না হলে কাজ করবে কী করে? তাহলে মেটাবলিক্যালি অ্যাক্টিভ। G0 ফেজ অকার্স ডিউ টু নন অ্যাবিলিটি, ভেরি ইম্পর্টেন্ট, নন অ্যাবিলিটি অফ মাইটোজেন অ্যান্ড এনার্জি রিচ কম্পাউন্ড। কেন হয় না? না মাইটোজেন সেল ডিভিশন করার জন্য যা যা প্রয়োজন সেটা দরকার নেই, এবং এনার্জি রিচ কম্পাউন্ড দরকার নেই। আমরা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এই সমস্ত বস্তু আসে না। এই হচ্ছে মোটামুটি আমাদের সেল সাইকেলের ডিটেলসটা আমরা এখানে বুঝলাম। তবে একটা জিনিস, যে এটা যে পয়েন্টগুলো বললাম সেগুলো খুব ভাইটাল, সেগুলো খুব মনে রাখতে হবে।